1989 সাল, কলকাতা। শহরটা যখন ঘুমিয়ে পড়ত তখন এক অদ্ভুত আতঙ্ক জেগে উঠত। কোনো গুলি বা ছুরির শব্দ নয়, শুধু ভোরের আলোয় ফুটপাথে খুঁজে পাওয়া যেত থেতলে দেওয়া মৃতদেহ, আর পাশে পড়ে থাকত অস্ত্রটা, একটা বিরাট ভারী পাথর। সংবাদ মাধ্যম এর নাম দিয়েছিল স্টোন ম্যান। একদম। আজ আমরা কোনো সেন্সেশন ছড়াতে আসিনি, বরং পুরনো খবরের কাগজের আর্কাইভ, পুলিশের রিপোর্ট, এই সব কিছু থেকে পাওয়া তথ্যগুলো এক জায়গায় করে রহস্যটার গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক। আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন শুধু এটা নয় যে স্টোনম্যান কে ছিল, বরং এটাও যে কেন তার শিকার হচ্ছিলেন শুধু তারাই, যাদের সমাজ এমনিতেও দেখতে পেত না। ঠিক তাই। এই ঘটনাটা শুধু একটা সিরিয়াল কিলিং এর গল্প নয়, এটা আমাদের সমাজের দিকে একটা আয়নাও বটে। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একজন হত্যাকারী দিনের পর দিন একই ভয়ঙ্কর পদ্ধতিতে খুন করেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেল। তদন্তে ঠিক কি বাধা ছিল? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, এই মানুষগুলোকেই কেন বেছে নেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলোর মধ্যেই আসল রহস্যটা লুকিয়ে আছে। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। এই স্টোনম্যান তো আসলে কোনো নির্দিষ্ট মানুষের নাম নয়, তাই না? না না, একদমই না। এটা মিডিয়ার তৈরি করা একটা শব্দ, একটা লেবেল বলতে পারেন, যা দিয়ে 89 সালের জুন থেকে প্রায় 6-7 মাস ধরে কলকাতায় ঘটে যাওয়া 13টা খুনের একটা যোগসূত্র তৈরি করা হয়েছিল। যেহেতু হত্যাকারীর কোনো পরিচয় ছিল না। ঠিক, তাই তার কাজের পদ্ধতিটাই তার পরিচয় হয়ে দাঁড়ায়। আর সেই পদ্ধতিটা শিওরে ওঠার মতো। শিকার হতেন গৃহহীন নিঃস্ব মানুষেরা, যারা রাতে ফুটপাতে ঘুমাতেন। আর হত্যাকারী একটা অমচং ভারী পাথর বা কংক্রিটের স্ল্যাব দিয়ে তাদের মাথায় আঘাত করত। কিছু রিপোর্টে তো বলা হয়েছে কোনো কোনো পাথরের ওজন প্রায় 30 কেজি পর্যন্ত ছিল। ভাবা যায়, 30 কেজি ওজনের একটা পাথর। এটাই তো আমারও প্রশ্ন। এটা তো কোনো পকেটে রাখার মতো অস্ত্র নয়। এত ভারী একটা জিনিস নিয়ে কেউ রাতের শহরে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ তাকে দেখছে না। এটা কি করে সম্ভব? এখানেই তো রহস্যের প্রথম স্তর। হত্যাকারীর শিকার কারা ছিল? এমন মানুষ যাদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, যাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। সমাজের সবচেয়ে প্রান্তিক স্তরের মানুষ। একদম। হত্যাকারী খুব ভালো করে জানত যে এই মানুষগুলো নিখোঁজ হলে বা মারা গেলে খুব বেশি হইচই হবে না। আর দ্বিতীয়ত, অস্ত্রটা, এই ভারী পাথর ব্যবহারের মধ্যেও একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। কি রকম? এটা শুধু খুন করা নয়, এটা শিকারকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা নৃশংস প্রচেষ্টা, যেন শিকারের কোনো অস্তিত্বই ছিল না। তার মানে হত্যাকারী শুধু মানুষ খুন করছিল না, সে আসলে সিস্টেমের একটা ভয়ঙ্কর দুর্বলতাকে ব্যবহার করছিল। ঠিক, সে এমন মানুষদের নিশানা করছিল যাদের জন্য সিস্টেমটা হয়তো ততটা ভাবেও না। এই কারণেই কি পুলিশের তদন্ত এত কঠিন হয়ে পড়েছিল? নিঃসন্দেহে। পুলিশি তদন্তের জন্য সবচেয়ে জরুরি হলো তথ্য, সাক্ষী, প্রমাণ, মোটিভ। এক্ষেত্রে তিনটিরই অভাব ছিল। আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রেই তো মৃতদেহ শনাক্ত করা যায়নি। তাদের কোনো শত্রু ছিল কিনা তা জানার উপায় ছিল না। আর ফুটপাত তো কোনো ঘরের মতো ক্রাইম সিন নয়, তাই না? ওটাও একটা খোলা জায়গা, হাজার হাজার মানুষ হাঁটাচলা করে। ঠিক, সূত্র খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু একটা সূত্র তো পাওয়া গিয়েছিল, যা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ওই পায়ের ছাপের ব্যাপারটা, ওটা তো একটা বড় ব্রেক থ্রু মনে হতে পারে, তাই না? হ্যাঁ, 1990 সালের জানুয়ারির দিকে একটা ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি পায়ের ছাপ সংগ্রহ করে। বিশেষজ্ঞরা সেগুলো বিশ্লেষণ করে কিছু দারুণ তথ্য দেন। কি তথ্য? তারা বলেন হত্যাকারী একজন পুরুষ, তার উচ্চতা মাঝারি, এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তার ডান পায়ের বুড়ো আঙ্গুলটা অস্বাভাবিক লম্বা। একটা লম্বা বুড়ো আঙ্গুল, এটা তো একটা অসাধারণ সূত্র। তাহলে এটা দিয়েও কেন খুনিকে ধরা গেল না? কারণ এটা একটা নিডল ইন এ হেস্ট্যাক প্রবলেম, অর্থাৎ খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। আচ্ছা। এই তথ্যটা তখনই কাজের যখন আপনার হাতে কিছু সন্দেহভাজন আছে, যাদের সঙ্গে আপনি ছাপটা মেলাতে পারবেন। কিন্তু আপনি তো আর কলকাতার লক্ষ লক্ষ পুরুষের পা পরীক্ষা করে দেখতে পারেন না। তা তো বটেই। তাই এই দারুণ সূত্রটা তত্ত্বের দিক থেকে যতটা জোরালো ছিল, বাস্তবে ততটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে। এটা পুলিশের হতাশা আরও বাড়িয়ে দিয়েছিল। তারা রাতের বেলা টহল বাড়ালো, এমনকি সাদা পোশাকে পুলিশ কর্মীরা ফুটপাতে ঘুমন্ত মানুষের অভিনয় করেও রাত কাটালেন, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো লাভ হয়নি। স্টোনম্যান যেন তাদের সাথে লুকোচুরি খেলছিল। তার মানে কলকাতার পুলিশ যখন একটা ভূতের পেছনে ছুটছে, যার পায়ের আঙুলটা একটু অদ্ভুত, ঠিক তখনই তারা জানতে পারে যে এই ভূত হয়তো আগেও অন্য কোনো শহরে হানা দিয়েছিল। ঠিক,
এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। কলকাতার ঘটনার কয়েক বছর আগে ১৯৮৫ থেকে ১৯৮৮ সালের মধ্যে তৎকালীন বম্বে অর্থাৎ আজকের মুম্বাইতেও প্রায় একই ধরনের ১ ডজন হত্যাকাণ্ড ঘটেছিল। একই রকম? হ্যাঁ, সেখানেও শিকার ফুটপাতবাসী, অস্ত্র সেই ভারী পাথর। সেখানকার মিডিয়া হত্যাকারীকে ডাকত পাথর মার নামে। দুটো শহরের ঘটনার মধ্যে মিলগুলো তো অবিশ্বাস্য। একই পদ্ধতি, একই ধরনের শিকার, তাহলে কি হত্যাকারী একই ব্যক্তি? এটা একটা বড়সড় প্রশ্ন এবং তত্ত্ব। অনেকে এটা বিশ্বাস করেন। মিলগুলো এতটাই স্পষ্ট যে উপেক্ষা করা যায় না। যে বোম্বেতে খুন করে কলকাতায় চলে এসেছিল? হতে পারে, কিন্তু এর কোনো নক্কর প্রমাণ নেই। এটাও হতে পারে যে এটা একটা কপিকেট কিলিং। মানে কলকাতার হত্যাকারী বোম্বের ঘটনা খবরের কাগজে পড়ে সেখান থেকে অনুপ্রাণিত হয়েছিল। একদম। আর দুটো শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। কি পার্থক্য? বোম্বের ক্ষেত্রে অন্তত একজন সাক্ষী ছিলেন যিনি আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলেন। ও আচ্ছা। তিনি জানিয়েছিলেন যে কেউ একজন ওপর থেকে, সম্ভবত কোনো বাড়ির ছাদ থেকে তার ওপর পাথর ফেলেছিল। কিন্তু কলকাতার ক্ষেত্রে এমন কোনো প্রত্যক্ষদর্শী ছিল না যে হত্যাকারীকে দেখেছে। কলকাতার খুনি অনেক বেশি সতর্ক এবং অদৃশ্য ছিল। কোনো নির্দিষ্ট সন্দেহভাজন যখন থাকে না, তখন তো নানা রকম তত্ত্ব উঠে আসে। এখানে কি কি তত্ত্ব প্রচলিত ছিল? অনেকগুলো তত্ত্ব ছিল। সবচেয়ে সহজ ব্যাখ্যা ছিল যে হত্যাকারী একজন, মানে মানসিকভাবে অসুস্থ সাইকোপ্যাথ, যে কোনো কারণ ছাড়াই খুন করে আনন্দ পায়। আর একটা তত্ত্ব ছিল এর পিছনে কোনো তান্ত্রিক সাধনা বা রিচুয়ালিস্টিক উদ্দেশ্য থাকতে পারে। হ্যাঁ, কারণ কিছু ক্ষেত্রে মৃতদেহের পাশে অদ্ভুত চিহ্ন পাওয়া গিয়েছিল বলে শোনা যায়, যদিও এর কোনো পোক্ত প্রমাণ নেই। কিন্তু এই সব তত্ত্বের বাইরেও তো একটা বড় সামাজিক দিক আছে, তাই না? আপনি শুরুতেই সেদিকে ইঙ্গিত করছিলেন। হ্যাঁ, এবং আমার মতে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা সমাজের একটা গভীর ক্ষতকে সামনে এনেছিল। শিকাররা গৃহহীন এবং প্রান্তিক হওয়ার কারণে প্রথম দিকে ঘটনাগুলো নিয়ে মূলধারার সমাজ বা রাজনীতিতে তেমন কোনো চাপ তৈরি হয়নি। যখন চাপ বাড়ল, তখন পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। অনেক নিরীহ মানুষকেও ধরা হয়েছিল। ঠিক, অনেক মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে বা নিরীহ মানুষকেও শুধু সন্দেহের বশে আটক করা হয়, জানিয়ে মানবাধিকার সংস্থাগুলো তীব্র সমালোচনা করেছিল। এটা আমাদের ভাবতে বাধ্য করে, আমাদের সমাজে একজন ধনী ব্যক্তির জীবনের যা মূল্য, একজন ফুটপাতবাসীর জীবনের মূল্য কি সত্যি ততটা? স্টোনম্যানের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে উত্তরটা সম্ভবত না। দুঃখজনকভাবে, হ্যাঁ। আর এই সব কিছুর মধ্যেই প্রথম খুনটা হয়েছিল জুন ১৯৮৯, আর শেষ খুনটা হয় ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে। তারপর হঠাৎ সব থেমে গেল। হ্যাঁ, এটাই রহস্যের সবচেয়ে বড় গাঁট। কেন সে হঠাৎ থেমে গেল? তাকে কি কেউ চিনে ফেলেছিল? সে কি অসুস্থ হয়ে পড়েছিল, মারা গিয়েছিল, নাকি শহর ছেড়ে চলে গিয়েছিল? অথবা তাকে কি অন্য কোনো অপরাধে গ্রেফতার করা হয়েছিল আর পুলিশ দুটো ঘটনার মধ্যে যোগসূত্রটাই খুঁজে পায়নি? কোনো উত্তর নেই। সে যেভাবে হঠাৎ আবির্ভূত হয়েছিল সেভাবেই যেন অন্ধকারে মিলিয়ে গেল। একদম। এই অমীমাংসিত রহস্য তো স্বাভাবিকভাবেই পরে জনপ্রিয় সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে। সিনেমা হয়েছে, ওয়েব সিরিজ হয়েছে। ঠিক, যেমন ২০০৯ সালের হিন্দি ছবি দ্য স্টোনম্যান মার্ডার্স বা ২০১৯ সালের বাংলা ওয়েব সিরিজ। এগুলো গল্পটাকে নতুন প্রজন্মের কাছে নিয়ে গেছে। কিন্তু এখানেও একটা নৈতিক প্রশ্ন আছে। কি রকম? আমরা যখন এই ঘটনাগুলোকে বিনোদনের মোড়কে দেখি, তখন অনেক সময় ভুলে যাই যে এর শিকার হওয়া মানুষগুলো সত্যি ছিল, তাদের যন্ত্রণাটাও সত্যি ছিল। আমরা হত্যাকারী রহস্য নিয়ে যতটা আগ্রহী হই, মৃত মানুষগুলোর পরিচয় বা তাদের জীবন নিয়ে ততটা ভাবি না। ঠিক বলেছেন। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পেলাম? স্টোনম্যানের ঘটনা শুধু একজন সিরিয়াল কিলারের গল্প নয়, এটা একটা শহরের গল্প, একটা সিস্টেমের গল্প, যেখানে কিছু মানুষের জীবন এতটাই প্রান্তিক যে তাদের মৃত্যুও একটা রহস্যের আড়ালে চাপা পড়ে যায়। একদম। এই ঘটনাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে তথ্য যাচাই করা, সংবেদনশীলতার সাথে খবর পরিবেশন করা এবং সমাজের প্রান্তিক মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া কতটা জরুরি। এটা নিছক একটা রোমহর্ষক গল্প নয়, এটা একটা বাস্তব ট্র্যাজেডি, যা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই। একজন হত্যাকারী কিভাবে সমাজের সবচেয়ে অদৃশ্য মানুষদের বেছে নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড চালায় আর তারপর নিজেই ইতিহাসের পাতায় পুরোপুরি অদৃশ্য হয়ে যায়।
এই প্রশ্নটা শুধু পুলিশের কাছে নয়, হয়তো আমাদের সবার সম্মিলিত বিবেকের কাছেই এক বিরাট চ্যালেঞ্জ।